বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একই সাথে দুইটা বিশেষ দিন, শুভ নববর্ষ 1428 পয়লা বৈশাখ, পাশাপাশি মাহে রমজানের প্রথম দিন। সবাইকে রমাদান আল মোবারক। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের তৃতীয় নম্বর লেকচার স্টার্ট করবো। এর আগে দুটো লেকচার হয়েছে, একটাতে ছিল টপিক আলোচনা করা হয়েছিল, সেকেন্ড লেকচারে কিছু ডেফিনেশন হয়েছিল, আর আজকেও ডেফিনেশন প্লাস কিছু ফর্মুলা দেখতে পাবো আমরা ইনশাল্লাহ। তো আজকের পর থেকে আগেরগুলো তো লাইভ ক্লাস হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি এই ক্লাসগুলো গ্রুপে দিব, 30 থেকে 35 মিনিট ডিউরেশনের ক্লাস প্রত্যেক দিন আমি তোমাদেরকে গ্রুপে দিব, তোমরা ইচ্ছা মতো দেখে নিবা। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ইনবক্সে আমাকে নক করবা, আমি তাদের অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি বেশি কথা না বলে স্টার্ট করতে চাচ্ছি। আজকের যে টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে তোমার আকার বা মোচড় বা কৃন্তন বিকৃতি। আকার বা মোচড় বা কৃন্তন বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে আকার বা মোচড় বা কৃন্তন বিকৃতি। এটা ছিল এরকম যে বাহ্যিক বল প্রয়োগ এর ফলে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে কিন্তু আকারের পরিবর্তন হয়, বা বস্তুটি মোচড় খায়। দেখো কি বললাম, যে বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে কিন্তু আকারের পরিবর্তন হয় বা বস্তুটি মোচড় খায়, তবে সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে আকার বা মোচড় বা কৃন্তন বিকৃতি বলে। ক্লিয়ার? তবে কথাটা একটু ক্লিয়ার আরও হবে যদি আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই। ধরো যে এই একটা লেকচার শিট, এটা একটা লেকচার শিট। দেখো লেকচার শিট, এই লেকচার শিট আয়তাকার। তুমি যদি এইভাবে এটাকে মুড়িয়ে দাও তাহলে দেখো এর আয়তনের পরিবর্তন হবে না, বাট তার শেপ চেঞ্জ হবে, খেয়াল করো, এইটা একটা আয়তাকার বস্তু, আয়তনের পরিবর্তন হবে, মানে কিন্তু সিলিন্ড্রিক্যাল হয়ে গেল। দেখো এবার মোচড় দিলাম মানে কি সিলিন্ড্রিক্যাল হলো, তার মানে এখানে একটা কৌণিক বিচ্যুতি ঘটবে। এই কৌণিক বিচ্যুতিকে বলা হয় মোচড় পীড়ন বা আকার বা মোচড় বা কৃন্তন বিকৃতি। এখন এইটার আমি যদি লিখে দিই চিত্র আঁকায় তাহলে কেমন হয় দেখো। ধরো এইটা একটা আয়তাকার বস্তু, আমি যদি এটা হচ্ছে এ বি সি ডি, এই এ বি বাহুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে এই বাহুটা সরে কিন্তু এই বি থেকে বি প্রাইমে যাবে, আর এটা সি থেকে কোথায় যাবে? সি প্রাইমে।
তাহলে এই যে কৌণিক বিচ্যুতি হলো, এই কৌণিক বিচ্যুতির নামই হচ্ছে আকার বা মোচড় বা ক্রিন্তন বিকৃতি। তার মানে আমি এখান থেকে লেখ থেকে দেখতে পাই এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে বি বি প্রাইম ডিভাইডেড বাই এ বি। তো আমরা এর আগেও দেখেছি বা তোমরা সবাই জানো যে থিটা খুব ক্ষুদ্র হলে, থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা সমান আমরা থিটা লিখতে পারি, কারণ ট্যান জিরোর ভ্যালু জিরো। তাহলে আমি থিটাকে জিরোর কাছাকাছি ধরলে ট্যান জিরো ইজ ইকাল টু জিরো। তাহলে এইখান থেকে এটা আমি লিখতে পারি থিটা ইজ ইকাল টু বি বি প্রাইম ডিভাইডেড বাই এ বি। এইটাইকে বলা হচ্ছে কৌণিক বিচ্যুতি। এই থিটাই হচ্ছে কৌণিক বিচ্যুতি, এটাই হচ্ছে কৌণিক বিচ্যুতি। তার মানে এই কৌণিক বিচ্যুতির নামই হচ্ছে আকার বা মোচড় বা ক্রিন্তন বিকৃতি। আবারও বলি, তিনটা বিকৃতি দেখেছিলাম আমরা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা আয়তন, আর একটা হচ্ছে আকার বা মোচড় বা ক্রিন্তন বিকৃতি। দেখো, বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে কিন্তু আকারের পরিবর্তন হয় বা বস্তুটি মোচড় খায়, তবে সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে আকার বা মোচড় বা ক্রিন্তন বিকৃতি বলে। এই কৌণিক বিচ্যুতি হচ্ছে এখানে থিটা, অর্থাৎ এ বি বাহুটা বি থেকে বি প্রাইমে গেছে, তার মানে এইটুকুই বিচ্যুতি ঘটেছে কৌণিক। এটাকেই বলা হচ্ছে আকার বা মোচড় বা ক্রিন্তন বিকৃতি। ওকে, তাহলে আমি মিশিয়ে দিলাম এটা। এরপর আমাদের যে টপিক ছিল পীড়ন, আমাদের এর পরের টপিক ছিল পীড়ন। তো আমরা, তোমাদের 9-10-এও ছিল পীড়ন, বাট এখানকার পীড়ন 9-10-এর পীড়ন একটু ডিটেলস আছে এখানে, আর 9-10-এ খুব হালকা ছিল, যা তোমরা ক্লিয়ারও না হয়তো বা। পীড়নটা হচ্ছে কোনো বস্তুর যদি আমরা বিকৃতি ঘটাতে চাই তাহলে ওই বস্তুর মধ্যে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়। কিরকম? ধরো একটা স্প্রিংকে তুমি যদি টেনে লম্বা করতে চাও, তাহলে স্প্রিং কিন্তু তার অবস্থানের পরিবর্তন ঘটাতে চায় না। অণুগুলোর মধ্যে যে একটা বন্ধন আছে, আকৃষ্ট হয়ে আছে একটা অণুর সাথে, তাদের মধ্যে একটা বন্ধন আছে, ওই বন্ধন ভাঙতে চায় না। তাহলে তুমি একটা স্প্রিংকে যখন তুমি প্রসারিত বা সংকুচিত করতে চাও, তাহলে ওই স্প্রিংয়ের মধ্যে একটা প্রতিরোধকারী বল কাজ করে। এরকম প্রত্যেকটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যেই প্রতিরোধকারী বল কাজ করে। তো একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল কাজ করে সেটাকেই পীড়ন বলে। তাহলে পীড়নটা কি জিনিস? কোনো স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল ক্রিয়া করে তাকেই পীড়ন বলে। ঠিক আছে? তাহলে পীড়নটা কি? কিছুটা চাপের মতো ব্যাপার, চাপের সমতুল্য রাশি এটা। হ্যাঁ, পীড়নটা কি দেখো, পীড়ন কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে, বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃতি ঘটাতে গেলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে পীড়ন বলে। অর্থাৎ পীড়ন ইজ ইকাল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়ন ইজ ইকাল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে একক এবং মাত্রা দুটাই পাই। তাহলে এককটা কি হবে? বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার পীড়নের একক।
আর মাত্রা কি হবে দেখো, উপরে কি এম এল টি ইনভার্স 2, আর এখানে কি এল স্কোয়ার, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হচ্ছে পীড়নের মাত্রা। আবারও বলছি, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃতি ঘটাতে গেলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকেই পীড়ন বলে। পীড়ন ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। এটা কিন্তু চাপের সমতুল্য রাশি, এটা হচ্ছে চাপ, মানে অর্থাৎ চাপের সমতুল্য রাশি। ডেফিনেশন একই, বাট সেম টাইপের জিনিস। চাপ মানেও বল বাই ক্ষেত্রফল ছিল। তো এটা আমাদের পীড়ন গেল। পীড়ন কাকে বলে? একক এবং মাত্রা। এবার পীড়নের আমরা প্রকারভেদ দেখব। পীড়নের প্রকারভেদ কিন্তু 3 প্রকার। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, পীড়ন 3 প্রকার, একই রকম। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, ক্লিন্তন বা মোচড় পীড়ন বা আকার পীড়ন। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। দেখো, পীড়ন পীড়ন 3 প্রকার, যথা দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, আকার বা মোচড় বা ক্লিন্তন পীড়ন। এই পীড়ন, দৈর্ঘ্য পীড়ন কাকে বলে, আয়তন পীড়ন কাকে বলে, আকার বা মোচড় পীড়ন কাকে বলে? তো দেখো, দৈর্ঘ্য পীড়ন, কোন বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে, ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে। অর্থাৎ প্রত্যেকটা পীড়নই কিন্তু এফ বাই এ। অতএব দৈর্ঘ্য পীড়ন ইজিক্যাল টু এফ বাই এ। খেয়াল করো, ওই একই ডেফিনেশন, পীড়নের ডেফিনেশনই শুধুমাত্র বলতে হবে কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে। দৈর্ঘ্য পীড়ন সমান সমান এফ বাই এ। এখন আমি যদি এটা দৈর্ঘ্য পীড়ন না বলে আয়তন পীড়ন বলতাম, তাহলে লাস্ট এখানে কি লিখতাম? দৈর্ঘ্যের জায়গায় আয়তন লিখতাম। আর ওখানে গিয়ে চেঞ্জ করতাম কি, দেখো, কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাইলে, মানে আয়তন, এখানে দৈর্ঘ্যের জায়গায় কি লিখবো? আয়তন। খেয়াল করো পার্থক্যটা কি। কোনো বস্তুর আয়তন বিকৃতি ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে আয়তন পীড়ন বলে। জাস্ট দুইটা শব্দ চেঞ্জ হবে, ঠিক আছে? এখন যদি এটা হচ্ছে আয়তন না হয়ে এখানে যদি আকার বা মোচড় বা ক্লিন্তন পীড়ন বলতো, তাহলে কি লিখতাম? এখানে মনে করে বলা হয়েছে যে আকার বা মোচড় বা ক্লিন্তন, এই বিকৃতির কথা বলা হয়েছে। তাহলে কি হতো? তাহলে কোনো বস্তুর আকার, কালারদের উল্লেখ করে দিচ্ছে, আকার অবলিক মোচড় অবলিক ক্লিন্তন বিকৃতি ঘটানোর জন্য, মানে ঘটাতে চাইলে আর কি, সরি, ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের
মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে কি আকার, মোচড় বা কৃন্তন বিকৃতি বলে। তাকে আকার বা মোচড় বা কৃন্তন পীড়ন বলে। কোনো পার্থক্য নেই, তিনটা ডেফিনেশন একই। দেখো, আমি যদি এখানে দৈর্ঘ্য পীড়নের কথা বলতাম তার লিখতে হতো কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাইলে ওই বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে। আয়তনের ক্ষেত্রে খালি আয়তন লিখবো, দেখো। আর মোচড়ের ক্ষেত্রে বা আকার বা কৃন্তনের ক্ষেত্রে খালি এটা লিখবো, তাহলেই শেষ। তাহলে এই হচ্ছে পীড়ন, সব পীড়ন একই, মানে যেটা পরিবর্তন ঘটাতে চাইবে সেটা সেই পীড়ন বলে। এই দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাইলে সে পীড়ন, তাকে দৈর্ঘ্য পীড়ন। আয়তন বিকৃতি ঘটাতে চাইলে যে পীড়ন তাকে আয়তন পীড়ন। মোচড় কৃন্তন বা আকার বিকৃতি ঘটাতে চাইলে যে পীড়ন সেটা হলো আকার, মোচড় বা কৃন্তন পীড়ন। এ হচ্ছে পীড়ন। তাহলে আমরা বিকৃতি এবং পীড়নের মধ্যে মোটামুটি খুবই ভালো সম্পর্ক পাইছি, যে তিনটাই, মানে বিকৃতিও তিন প্রকার, পীড়নও তিন প্রকার। ওটার একক নেই, কিন্তু বিকৃতির একক নেই বলেছিলাম, কিন্তু পীড়নের কিন্তু একক আছে, নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এইবার আমাদের পরের যে টপিক, তাহলে পীড়ন বিকৃতি গেল। আবারও বলতেছি, তোমাদের 9-10 বই এগুলো খুব হালকা করে ডিসকাস ছিল, ডিটেলস তোমরা পড়ে আসো নাই হয়তো, বা তোমরা একটু বারবার ভিডিওগুলো দেখবা, দেখলেই ক্লিয়ার হবে। আচ্ছা, এরপর যেটা যে প্রশ্ন হচ্ছে, হুকের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো। প্রশ্নটা কি? হুকের, এটাও পড়ছে তোমরা 9-10, হুকের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে হুকের সূত্রটা কি ছিল? হুকের সূত্র 9-10 কথা ভাবো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটাই হুকের সূত্র। আচ্ছা, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক কেন? তুমি কোনো বস্তুর যত বেশি বিকৃতি ঘটাতে চাইবা, অর্থাৎ স্প্রিং বা একটা রাবারকে যত লম্বা করতে চাইবা, ওর মধ্যে তত বাধা সৃষ্টি হবে, তত বেশি শক্তি লাগবে তোমার, তত বেশি বল প্রয়োগ করতে হবে তোমার। একটা স্প্রিংকে তুমি যদি বেড়ে অনেক লম্বা করতে চাও তাহলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ স্প্রিং এর মধ্যে প্রতিরোধকারী বলের মান বেড়ে যাবে। অর্থাৎ বিকৃতি যত বেশি হবে, পীড়ন তত বেশি হবে। তার মানে কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন ইজিক্যাল টু ধ্রুবক গুণন বিকৃতি। তাহলে এই পীড়ন বাই বিকৃতি, এটা কি হবে? একটা ধ্রুবক হবে। খেয়াল করো, আমরা সমানুপাতিক উঠিয়ে দিলে একটা সমান নিব, সমান নিলে একটা ধ্রুবক লাগবে। এই বিকৃতিকে যদি ডিভাইড করে দিই বা উভয় দিকে বিকৃতি দিয়ে ভাগ করে দিই, তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ধ্রুবককে কি বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমি স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশন কেমন লিখবো এখানে? স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশনটা দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির
অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ধ্রুবক এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে দেখলাম হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সেইখান থেকে আমরা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন সমান সমান দিলে একটা ধ্রুবক লাগবে বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের ডেফিনেশনটা দিতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক, এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ক্লিয়ার? খুব কঠিন কিছু না, খুব ইজি জিনিস, তোমরা একটু পড়লেই হবে। হয়তোবা আমি কাল ক্লাস নিব 30 মিনিট, তোমরা 40 মিনিট পড়লেই কমপ্লিট সম্ভব। তাহলে আমরা দেখলাম হুকের সূত্র আর স্থিতিস্থাপক গুণাঙ্ক। এর পরের যে টপিক, সেই টপিকটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার ও কি কি। স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার ও কি কি দেখো। দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করো, মানে আমরা ব্যাখ্যাও করবো কয় প্রকার ও কি কি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার, খুবই ইজি এবং ব্যবহারিক অনেক জায়গা আছে যেটা আমরা চোখের সামনেই দেখতে পাই। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক। 2 নম্বর আয়তন গুণাঙ্ক। 3 নম্বর দৃঢ়তার বা কাঠিন্যের গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। তো এই 3 প্রকারের আবার প্রত্যেকটা কাকে বলে এবং ব্যাখ্যা। যেমন প্রথমটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে। ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে? ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককেই বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এই ধ্রুবককে ইয়ং এর গুণাঙ্ক বলে। দেখো, মজার ব্যাপার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক যখন বলবো তখন দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে। আয়তন গুণাঙ্ক যখন বলবো আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি হবে। দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক যখন বলবো তখন হবে আকার পীড়ন বাই আকার বিকৃতি। অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে আমরা বলছি ইয়ং এর গুণাঙ্ক।
আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অন্যতম একটি ধ্রুবক, এই ধ্রুবককে বলছি আমরা আয়তন গুণাঙ্ক। আর মোচড় বা আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুবক, এটাকে বলছি আমরা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্মটা কেমন হবে দেখো। ইয়ং এর গুণাঙ্কের ম্যাথমেটিক্যাল টার্ম খুবই ইম্পর্টেন্ট। ইয়ং এর গুণাঙ্ক দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য ইয়াং এর গুণাঙ্কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওয়াই। পীড়ন তো এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে এল বাই এল। তাহলে ওয়াই ইজ ইকাল টু এফ এল বাই এ এল। এটা একটা ফর্মুলা হতে পারে। আবার এর পরের লাইনটা হতে পারে ওয়াই ইজ ইকাল টু এফ মানে হচ্ছে এম জি এল, আর এ মানে একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এল হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমরা ওয়াই সমান সমান এফ বাই এ এল বাই এল, এ প্রযুক্ত বল, এ ক্ষেত্রফল, এই এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। উল্টে গেল যে এফ বড় হাতের এল, এ এল হলো। এই এফ এর জায়গায় আমরা যদি জানি এম জি ওজন বা বল, এফ এর জায়গায় এম জি লিখতে পারি, এল আছে, এর জায়গায় পাই আর স্কোয়ার। অর্থাৎ একটা তারের ক্ষেত্রে, একটা রাবারের ক্ষেত্রে যখন তুমি তার উপর একটা ওয়েট ঝুলিয়ে দিবা বা একটা স্প্রিং এর উপর, তখন তার ওই স্প্রিং এর প্রস্থচ্ছেদের বয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এবং ওটার বল হচ্ছে বা ওজন হচ্ছে এম জি। এভাবে আমরা ইয়ং এর গুণাঙ্ক পেতে পারি। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের রাশিমালা। অর্থাৎ আমরা তিন রকমের গুণাঙ্ক দেখেছি। ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এটাতে অনেক ম্যাথ আছে, ঠিক আছে? বুয়েট থেকে শুরু করে সব অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন হয়। এইবার দেখো, যদি তারপরেও কারো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবা, আমি আরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এবার ইয়ং এর গুণাঙ্কের পর আমাদের যেটা পরের স্টেপ, আয়তন গুণাঙ্ক। এরপরে কি? আয়তন গুণাঙ্ক। তো আয়তন গুণাঙ্কের জায়গায় যে কি হবে দেখো, কিচ্ছু না, কোনো পার্থক্য নাই আয়তন গুণাঙ্কে। হালকা পার্থক্য, সেটা হচ্ছে আমি এখানে শুধু দৈর্ঘ্য কেটে দিয়ে লিখবো, এখানে লিখবো আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। কি লিখবো? আয়তন পীড়ন আয়তন বিকৃতি, আর এখানে তখন হয়ে যাবে আয়তন গুণাঙ্ক। তাহলে এই ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আয়তন গুণাঙ্কের ডেফিনেশনটা কি লিখবো আমি? আয়তন গুণাঙ্কের ডেফিনেশন লিখবো স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে আয়তন গুণাঙ্ক বলে। তাহলে ব্যাপারটা কেমন হলো? এই আয়তন গুণাঙ্ককে আবার আমরা, আচ্ছা তোমরা এই সংজ্ঞা লিখবা, তারপর এই টার্মটা লিখবা। কারণ হচ্ছে যে আমি টার্ম থেকে সংজ্ঞাটা বললাম যাতে তোমাদের সহজ হয়। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয় আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন পীড়ন কি? এফ বাই এ। আয়তন বিকৃতি স্মল ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে কি হবে? এফ ভি ডিভাইডেড বাই এ ভি। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের রাশিমালা। এটা হচ্ছে আয়তন গুণাঙ্কের রাশিমালা, ঠিক আছে? এটা আয়তন গুণাঙ্কের রাশিমালা, বি দ্বারা প্রকাশ করলাম আমরা। এখন এরপর যদি আমরা এটাকে একটা কাজ করি, যে আয়তন গুণাঙ্ক শেষ কিন্তু আমাদের, তো আমরা এটা থেকে আবার সংনম্যতা বলে একটা ব্যাপার আছে, একটা টার্ম আছে যেটা বলতে পারি যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। কি বললাম? সংনম্যতা। সংনম্যতা
আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। আসলে তোমাদের সঙ্গে আমি শুধু পড়াচ্ছি, গল্প করতেছি না, তার কারণ হচ্ছে যে কম টাইমের মধ্যে 30 মিনিটের লেকচার, তো গল্প করলে আমি শেষ করতে পারবো না। তো সংনম্যতাকে আমরা যদি কে দ্বারা প্রকাশ করি তাহলে কে ইজ ইকাল টু 1/b, তার মানে 1/b মানে a বাই a স্মল v বাই ক্যাপিটাল V, তার মানে উল্টে যাবে স্মল v বাই ক্যাপিটাল V ডিভাইডেড বাই f বাই a। তার মানে এটা হলো আয়তন বিকৃতি ডিভাইডেড বাই এটা হচ্ছে আয়তন পীড়ন, উল্টে যাবে একটু। হ্যাঁ, মানে ছিল আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আর এর আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন। কয় মিনিট হলো? 2-3 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তাহলে সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, ওটার উল্টোটা হচ্ছে সংনম্যতা। ঠিক আছে, এবার হচ্ছে কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। এবার হচ্ছে কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। 3টা গুণাঙ্ক বলেছি, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আর কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। এটা সহজ আছে, প্রবলেম নেই। দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে মোচড়ের জায়গায় আকার হতে পারে, কৃন্তন হতে পারে, একটাই লিখলাম। মোচড় পীড়ন ও মোচড় বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক বলে। দৃঢ়তার গুণাঙ্ক বলে। তাহলে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। দৃঢ়তার বা এটা মোচড় পীড়ন এফ বাই এ আর মোচড় বিকৃতি থিটা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন সমান সমান এফ বাই এ থিটা। এই হচ্ছে আমাদের কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে মোচড় পীড়ন ও মোচড় বিকৃতি অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক বলে। দেখো, একই ব্যাপার, 3টা জিনিস একই, শুধু দৈর্ঘ্যের অনুপাত যেটা সেটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন অনুপাত আয়তন গুণাঙ্ক, আর মোচড় বা আকারের অনুপাত সেটা হলো কাঠিন্যের বা দৃঢ়তার গুণাঙ্ক। ঠিক আছে, ভালো থেকো। আজকের মতো এখানেই। আজকে রাত্রে আমরা এটা আপলোড পাবো গ্রুপে। ইনশাল্লাহ কালকে আর একটা নতুন লেকচার নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।